নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। এই ডিআইআই আজকের দিনে 3091 কোটি টাকা শেয়ার কিনেছে এবং সেখানেই এফআইআই এরাই 383 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এফআইআই এই নভেম্বর মাসের প্রথম থেকেই বিক্রি করতে শুরু করেছে এবং টানায় বিক্রি করেই যাচ্ছে। মাঝখানে একদিন কিনেছিল এবং সেটা মনে হয় ব্লক ডিলের কারণেই হয়েছিল। তো এটাই মনে হচ্ছে যতদিন না এই ট্রেড ডিল কমপ্লিট হচ্ছে ততদিন এই এফআইআই ভারতীয় মার্কেট থেকে শেয়ার বিক্রি করেই যাবে। এরপরে যদি আমেরিকান মার্কেট নিয়ে কথা বলি, তো ডাউ জোন্স এটা দেখতে পাচ্ছেন 0.99% এই মুহূর্তে নিচে ট্রেড করছে, আর এই নাসডাক কম্পোজিট এটা 2.12% নিচে রয়েছে। তো কি কারণে এতটা পড়েছে, তো এর আগের ভিডিওতে কভার করেছিলাম। আজকে আমেরিকার যে শাটডাউন সেটা বন্ধ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ ডেটা আসারও কথা রয়েছে। তো যদি দেখেন সেই সমস্ত ডেটাগুলো সেগুলো কিন্তু আসেনি। তো দেখতে পাচ্ছেন এই যে জবলেস ক্লেমেন্ট ডেটা, এটা কবেকার ডেটা দেখাচ্ছে, এই সেপ্টেম্বর 25-এর, মানে এবারের ডেটা আসেনি। এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই যে ইনফ্লেশন বা সিপিআই এর ডেটা এটাও আসেনি। তো এই ইনফ্লেশনের ডেটা এটা কোন সময় করে আসে, যদি দেখেন এই মাসের এই সেকেন্ড উইক করে আসে, দেখতে পাচ্ছেন 11, 12, 15। তো আজকের দিনে বলা ছিল এই ডেটা আসবে, কিন্তু আসেনি। তো এরপরে এলে কবে আসতে পারে, তো এটা নভেম্বর মাস চলছে, মানে ডিসেম্বর মাসের সেকেন্ড উইক করে আসতে পারে। আর যদি কথা বলি ডিসেম্বর উইকের প্রথমেই ফেডের যে মিটিং তার ডেট রয়েছে এবং ফেড এর আগে এটাই বলে দিয়েছিল যে সিপিআই এর ডেটা দেখে পরবর্তীকালে রেট কাটের যে ডিসিশন সেটা নেওয়া হতে পারে। মানে ফেডের যে রেট কাট সেই ব্যাপারে অনিশ্চয়তা কিন্তু আগে থেকে অনেক বেশি বাড়লো এবং সেই কারণে মার্কেটে এত বড় পতন কিন্তু দেখা গেছে। আর এরপরে একটা সাধারণ নিউজ আপনাদের সঙ্গে কভার করব। তো ভারতীয় মার্কেটে অনলাইন গেমিং সংক্রান্ত যে বেটিং গুলো সেগুলোকে তো বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আমেরিকান সরকার এটা আবার চালু করছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া কোম্পানি এই ট্রাম্পস মিডিয়া টেকনোলজি গ্রুপ এটা শেয়ার মার্কেটের লিস্টও রয়েছে। তো যদি দেখেন স্টকটা এই এক বছরে প্রায় 58%-এর কাছাকাছি পড়ার নামও দেখতে পাচ্ছেন ট্রাম্প মিডিয়ান টেকনোলজি গ্রুপ। তো এই গ্রুপটাই এই ধরনের যে প্রেডিকশন বেটিং মার্কেট প্লেস সেটা ওপেন করতে চলেছে। তো কিসে হবে দেখতে পাচ্ছেন, ট্রুথ সোশ্যাল, মানে ট্রাম্পের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে হবে। তো সেখানে ইউজারদের কি কি অ্যালাউ করা হবে দেখতে পাচ্ছেন, গ্যাম্বল অন স্পোর্ট অ্যান্ড পলিটিক্স ডাইরেক্টলি অন দ্য প্ল্যাটফর্ম, মানে বিভিন্ন ধরনের খেলার যে সিদ্ধান্ত এবং তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল বিভিন্ন যে ইভেন্ট থাকবে তার উপরে এখানে কিন্তু এই প্রেডিকশন করা যাবে। মানে ধরুন এই ফেডের মিটিং এর ডেট রয়েছে, তো আপনি সেখানে প্রেডিকশন করতে পারবেন যে এই ফেড রেট কাট করবে কি করবে না। তো সেই অনুযায়ী আপনি হারতেও পারেন বা জিততেও পারেন। তো এটা এক ধরনের বেটিং। তবে আবারও বলছি, এই যে বেটিং সেটাকে কিন্তু প্রমোট করছি না। তো এর ফলে কি হবে, ট্রাম্প তো দেখতেই পাচ্ছেন এমনি এমন অনেক কথা বলছে যার কারণে শেয়ার মার্কেটে অনেক বেশি ভলিটিলিটি দেখা যাচ্ছে। এবং ট্রাম্পের নিজস্ব কোম্পানি যদি এই বেটিং মার্কেট প্লেসে এন্ট্রি নেয় তাহলে কি হবে, ট্রাম্প কিন্তু বারবার এই মার্কেটকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। তো সেই কারণের জন্য কিন্তু এই নিউজটা কভার করলাম। এবং যদি এই কোম্পানিটা দেখেন এক বছরে প্রায় 58%-এর কাছাকাছি পড়েছে এবং যদি লং টার্মে দেখেন, লং টার্মে এই স্টকটা কিন্তু প্রায় 72%-এর কাছাকাছি পড়েও গেছে এবং নিয়মিতই পড়েছে। 6 মাসেও ডাউন, 1 মাসেও ডাউন হয়েছে, 5 দিনেও ডাউন এবং একদিনেই ডাউন। তো কোম্পানি এই ধরনের বিভিন্ন কাজকর্ম করে থাকে। এবং একটা নতুন খবরও দেখতে পাচ্ছেন, নভেম্বর 13 তারিখের খবর। কি খবর, এই ট্রাম্প মিডিয়া এরা $55 মিলিয়ন লস করেছে। কিসের কারণে, কারণ এর মধ্যে একটা কোম্পানি এই সোশ্যাল মিডিয়া এবং এই ভোলাটাইল ক্রিপ্টোবেটের কারণে অনেক টাকা কিন্তু খুইয়েছে এবং তার কারণে এই ট্রাম্পের কোম্পানিটার এত বেশি ক্ষতি হয়েছে। এরপরে এডিআর গুলোর ব্যাপারে কথা বলবো। তো ইনফোসিসের এডিআর এটা 0.44% ডাউন। তারপরে আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 1.62% উপরে রয়েছে। উইপ্রোর এডিআর এটা 0.19% ডাউন। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.67% পড়া। মেঘমাইটি এটা 1.27% ডাউন। আর এরপরে যদি কথা বলি, এই মুডি এরা কিন্তু ভারতীয় মার্কেট নিয়ে ভালো রেটিং দিচ্ছে। তো এর আগে দেখতে পেয়েছিলাম বিভিন্ন ধরনের রেটিং এজেন্সি ভালো ভালো টার্গেট দিচ্ছিল। কেউ বলছিল এই নিফটি এটা 29,000 পর্যন্ত যাবে, আবার কেউ বলছিল এই সেন্সেক্স এটা 94,000 পর্যন্ত যাবে। আর এই মুডি এরা কিন্তু ইকোনমিক গ্রোথ নিয়ে টার্গেট দিয়েছে। তো এই মুডি এরা দেখছে এই 2027 পর্যন্ত ইন্ডিয়ার যে গ্রোথ সেটা 6.5% হারে বাড়তে পারে ডিসপাইট ট্রাম্প ট্যারিফ। মানে ট্রাম্পের ট্যারিফের কারণে যদি লসও হয় তারপরেও কিন্তু ইন্ডিয়ার ইকোনমি 6.5% হারে বাড়বে। তো এরা এটাই দেখছে এই 2025-এ এই ইন্ডিয়া 7% গ্রোথ দেখাবে এবং এই 2027 পর্যন্ত 6.5% হারে গ্রোথ দেখাবে। এবং এটাও দেখতে পাচ্ছেন এরা বলছে এই G20 কান্ট্রিগুলোর মধ্যে ইন্ডিয়া যে ইকোনমি সেটা কিন্তু সব থেকে বেশি গ্রো করবে। এরপরে কথা বলবো টাটা মোটরস এই শেয়ারের ব্যাপারে। তো যদি কথা বলি, এই টাটা মোটরসের যে কমার্শিয়াল ভেহিকেল তারা আজকের দিনে তার যে নাম্বার সেটা পেশ করে দিয়েছিল। তো কোম্পানির নাম্বার কেমন এলো, তো দেখতে পাচ্ছেন এইসব ফিগার কোটিতে রয়েছে। কোম্পানির টোটাল ইনকাম এটাই 17,755 কোটি থেকে বের হয়েছে 18,757 কোটি। এটাও কোয়ার্টারলি বেশি হয়েছে, কিন্তু তারপরে কোম্পানির খরচা এটা বেশি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 19,296 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 15,982 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 16,277 কোটি। তো খরচা কিভাবে এত বেড়ে গেল দেখতে পাচ্ছেন, এখানে একটা 2027 কোটির খরচা রয়েছে। তো কি কারণে হয়েছে, তো দেখতে পাচ্ছেন এই ফেয়ার ভ্যালু লসের কারণে হয়েছে। তো এই যে টাটা ক্যাপিটাল কোম্পানিটা রয়েছে সেই ব্যাপারে কিছু অ্যাডজাস্টমেন্ট
কারণে এখানে কিন্তু এই লস বেড়ে গেছে, মানে খরচা বেড়েছে। তো সেই কারণে পরে যে ডেটগুলো এগুলো মাইনাসে চলে এসেছে। কোম্পানির এই পিবিটি এটা কত, তো 561 কোটির লস। এর আগের কোয়ার্টারে প্রফিট ছিল 1674 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে 964 কোটির প্রফিট দেখিয়েছিল। আর কোম্পানির এই নেট লস তো 867 কোটি। এর আগের কোয়ার্টারে কোম্পানি 1397 কোটির প্রফিট পোস্ট করেছিল এবং এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি 498 কোটির প্রফিট দেখিয়েছিল। তো এই অ্যাডজাস্টমেন্টের কারণে দেখতে পাচ্ছেন কোম্পানি লসে চলে এসেছে। কিন্তু যদি এই অ্যাডজাস্টমেন্ট মানে 2000 কোটি এটাকে বাদ দিয়ে দেখেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানির যে নাম্বার সেটা ভালোর দিকে এসেছে। এরপরে যদি কথা বলি এই টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেল, তো কোম্পানি তাদের যে সিয়েরা লঞ্চ করতে চলেছে এর যে ডেট সেটা সামনে এসেছে। তো নভেম্বর 25 এটা লঞ্চ হবে। তো মডেলও দেখতে পাচ্ছেন এই ধরনের যে গাড়ি এটা বাজারে আসবে। তো এই গাড়ির দাম রাখা হয়েছে 20 থেকে 25 লাখ টাকা এবং এই দামে দেখতে পাচ্ছেন একটা প্রিমিয়াম লুকের গাড়ি কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই গাড়ির সেলস যদি বৃদ্ধি পায় তাহলে কোম্পানির যে ভবিষ্যৎ সেটা কিন্তু আরো বেশি ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেল এরা আগামীকাল তাদের যে রেজাল্ট সেটা পেশ করতে চলেছে। আর এরপরে একটি কোম্পানি ডিবি রিয়েলটি, তো এটা দেখতে পাচ্ছেন 5.72% বেড়েছে। তো কি কারণে বেড়েছে, এতে ভ্যালু আনলক হয়েছে তার কারণে বেড়েছে। তো একটা ডিমার্জ হয়েছে এবং এর থেকে একটা আলাদা এন্টিটি মার্কেটে আলাদাভাবে লিস্ট হয়ে গেছে। তো এই ডিমার্জারের পরে দেখতে পাচ্ছেন এদের একটা আর্ম এই অ্যাডভেন্ট হোটেল এরা কিন্তু বাজারে লিস্ট হয়েছে। তো দেখতে পাচ্ছেন লিস্ট হওয়ার পর 5% আবার সার্কিল লাগিয়েছে এবং কত লিস্ট হয়েছে 313 টাকাতে। তো এখানে দেখতেই পাচ্ছেন 313 লিস্ট হয়েছিল এবং তারপরে কিছুটা পড়েছিল এবং তারপরে আবার রিকভার করে এই 5%-এর আবার সার্কিল লাগিয়ে শেষে বন্ধ হয়েছে। এরপরে পিজি ইলেকট্রোপ্লাস্ট লিমিটেড এটা আজকে 6.16% বেড়েছে। তবে কোম্পানি কিন্তু আজকের দিনে রেজাল্ট এসেছে। তো এই রেজাল্টের টাইম যদি দেখতে পাচ্ছেন 6টা 34 PM, মানে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এই রেজাল্ট কিন্তু দেখা গেছে। তো কোম্পানির যে আর্নিং সেটা তো মার্কেটের যে অনুমান সেটাকে মিট করতে পারেনি, কিন্তু কোম্পানির তাদের যে গাইডেন্স সেটা মেনটেন রেখেছে। কোম্পানির প্রফিট 19.3 কোটি থেকে পড়েছে 3 কোটি। এখানে মার্কেটের অনুমান ছিল 6.5 কোটি। তো অনুমানের থেকে এই নাম্বার খারাপ এসেছে এবং কোম্পানির রেভিনিউ এটা কিন্তু 671 কোটি থেকে পড়েছে 655 কোটি। এইখানে মার্কেটের অনুমান ছিল 625 কোটি, মানে এই রেভিনিউ মার্কেটের অনুমানের থেকে কিন্তু বেশি এসেছে। এবং কোম্পানির এবিটা এটা পড়ে গেছে 46% পড়েছে, দেখতে পাচ্ছেন 56 কোটি থেকে পড়েছে 30.3 কোটি। এবং কোম্পানির এই অপারেটিং মার্জিন এটাও পড়েছে 8.3% থেকে পড়েছে 4.6%। আর এইখানে মার্কেটের অনুমান ছিল 7.4% আসবে। তো এই গাইডেন্স বাদ দিয়ে বাকি যে ডেটাগুলো সেগুলো কিন্তু খারাপের দিকে এসেছে। এরপরের কোম্পানি অশোক লেল্যান্ড এটা 5.59% বেড়েছে। কোম্পানির নাম্বারও স্ট্রং ছিল। যদি দেখেন কোম্পানির এই এবিটা এটা কিন্তু টানা 11খানা কোয়ার্টার সেকেন্ড ডিজিট গ্রোথ দেখালো। কোম্পানির এই রেভিনিউ এটা এসেছিল 9,588 কোটি। এখানে মার্কেটের কত অনুমান ছিল এই 9,530 কোটি। তো কোম্পানির নাম্বারও ভালো এবং অনুমানের থেকেও ভালো। এরপরে তেজস নেটওয়ার্ক এটা 4.2% পড়েছে। আর এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার টু রেজাল্ট নিয়ে কথা বলবো। তো প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে এই প্রিমিয়ার এক্সপ্লোসিভ। তো কোম্পানির নাম্বার কেমন এলো, তো কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 20% ডাউন হয়েছে। এই 94 কোটি থেকে পড়েছে 75 কোটি। কোয়ার্টারলিও ডাউন। এবং যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি তো এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। দেখতে পাচ্ছেন 8.39 কোটি থেকে বের হয়েছে এই 17.9 কোটি। এটাও কোয়ার্টারলি বেড়েছে। তো এই সেলস এটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার খারাপ, কিন্তু নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেশি। এরপরের কোম্পানি এনবিসিসি লিমিটেড। তো কোম্পানির নাম্বার কেমন এলো, এই সেলস ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার ভালো। কোম্পানির সেলস এই 2446 কোটি থেকে বের হয়েছে 2910 কোটি। এখানে 19% জাম দেখা গেছে, এটা কোয়ার্টারলি বেশি। তারপরে এবিটা এটা এই 100 কোটি থেকে বেড়েছে 101 কোটি। এটা কোয়ার্টারলি ডাউন। আর যদি নেট প্রফিটের কথা বলি তো 125 কোটি ছিল, এর আগের কোয়ার্টারে ছিল 135 কোটি এবং এবার এসেছে 157 কোটি। তো কোম্পানির নাম্বার ভালো দিকে এসেছে বলবো। এরপরের কোম্পানি যথার্থ হসপিটাল লিমিটেড। তো কোম্পানির এই ফিগারগুলো সব মিলিয়নে রয়েছে, সেভাবে পড়বো। তো কোম্পানির টোটাল ইনকাম এটা 220 কোটি থেকে বের হয়েছে 288 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 267 কোটি। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি বেশি। তারপরে পিবিটি এটা কত 54 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 58 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 40 কোটি। মানে ইয়ার অন ইয়ার তো ভালো, কিন্তু কোয়ার্টারলি ডাউন হয়েছে। আর কোম্পানির যদি এই নেট প্রফিটের কথা বলি বা প্রফিট আফটার ট্যাক্স এটা এসেছে 41 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 42 কোটি, মানে কোয়ার্টারলি সামান্য ডাউন। আর এর আগের বছর সেম কোয়ার্টারের কথা ছিল 30 কোটি, কিন্তু ইয়ারলি অনেকটা ইমপ্রুভমেন্ট দেখা গেছে। এর পরের কোম্পানি তিলকনগর ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এই ফিগারগুলো সব লাখে রয়েছে। তো যদি কোম্পানির ইনকামের কথা বলি 826 কোটি থেকে বের হয়েছে 917 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 868 কোটি। মানে এই যে ইনকাম এটা তো ইয়ারলি এবং কোয়ার্টারলি বাড়া। তারপরে প্রফিট বিফোর ট্যাক্স এটা দেখতে পাচ্ছেন 52 কোটি দাঁড়িয়েছে। এর আগের কোয়ার্টারে ছিল 88 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 58 কোটি। এখানে কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই এই নাম্বার খারাপ এসেছে। এবং তারপরে এই প্রফিট ফর দ্য পিরিয়ড এটা কত 52 কোটি। এর আগের কোয়ার্টারে 88 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে 58 কোটি। তো এই পিবিটি এবং প্যাট এটা কিভাবে একই এলো, কারণ এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্যাক্স এক্সপেন্সেস এইগুলো সবই নীল রয়েছে। তো সেই কারণে এই যে পিবিটি এবং প্যাট এইগুলো প্রায় একই এসেছে। তো কোম্পানির সেলস বাড়লেও পরে খরচা বেড়ে যাওয়ার কারণে কোম্পানির এই যে প্রফিট এটা কিন্তু পড়ে গেছে। এরপরের কোম্পানি টিটাগড় রেল সিস্টেম লিমিটেড। তো কোম্পানির এই ফিগারগুলো সব কোটিতে দিয়েছে
তো কোম্পানির টোটাল ইনকাম 813 কোটি হয়েছে। তো এর আগের কোয়ার্টারে ছিল 690 কোটি। মানে কোয়ার্টার অন কোয়ার্টার ভালো, কিন্তু যদি দেখেন ইয়ার অন ইয়ার এটা ছিল 1067 কোটি। তো ইয়ার অন ইয়ার ডাউন হয়েছে। তারপরে প্রফিট বিফোর ট্যাক্স এটা দেখতে পাচ্ছেন এসেছে 57 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 45 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে 110 কোটি। এখানেও কোয়ার্টারলি খারাপ, কিন্তু ইয়ারলি মোটামুটি ভালো এসেছে। এবং ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পর কোম্পানি যদি প্রফিট দেখে এটা কত 37 কোটি। এর আগের কোয়ার্টারে 31 কোটি। আর এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 80 কোটি। মানে কোয়ার্টারলি ভালো, কিন্তু এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 80 কোটি। তো ইয়ার অন ইয়ার কিন্তু এই যে প্রফিট সেটা হাফ হয়ে গেছে। এর পরের কোম্পানি জিএমআর এয়ারপোর্ট লিমিটেড। তো কোম্পানির রেভিনিউ 2495 কোটি থেকে বের হয়েছে 3669 কোটি। ইয়ার অন ইয়ার 47% বেশি এবং কোয়ার্টার অন কোয়ার্টার 14% বেশি। তারপরে পিবিটি এটা দুবারই লসে ছিল। এর আগের বছর সেম কোয়ার্টারে লস ছিল 494 কোটি। এর আগের কোয়ার্টারে 111 কোটির লস, সেখান থেকে 68 কোটির প্রফিট পোস্ট করেছে। এবং প্যাট এটাই 35 কোটি। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির প্যাট এটা তো ছিল না, লসে ছিল 428 কোটির লস। এর আগের কোয়ার্টারে 137 কোটির লস। তো ওভারঅল কোম্পানির নাম্বার কিন্তু ভালোই ছিল। এই ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই লস থেকে প্রফিট এসেছে। এর পরের কোম্পানি অ্যালকেম ল্যাব। তো কোম্পানির নাম্বার কেমন, এই ফিগারগুলো সব মিলিয়নে রয়েছে। তো কোম্পানির টোটাল ইনকাম 3549 কোটি থেকে বেড়ে হয়েছে 4104 কোটি। এর আগের কোয়ার্টারের কথা ছিল 3507 কোটি। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি বেশি। তারপর যদি প্রফিট বিফোর ট্যাক্সের কথা বলি, এটা 895 কোটি। এর আগের কোয়ার্টারে 771 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে 780 কোটি। তো এখানে ইয়ারলি এবং কোয়ার্টারলি বেশি। এবং যদি প্রফিট ফর দ্য পিরিয়ড এইটার কথা বলি, তো এটা হচ্ছে 779 কোটি। আগের কোয়ার্টারে 667 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে 701 কোটি। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই কোম্পানির এই প্রফিট ফর দ্য পিরিয়ড এটা বেড়েছে। তো কোম্পানির নাম্বার ভালোর দিকে এসেছে বলবো। আর এরপরে একবার মিউচুয়াল ফান্ডের কিছু ডেটা দেখে নেবো, মানে কোন কোন স্টকগুলোতে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড টাকা লাগিয়ে রেখেছে সেইগুলো দেখবো। তো এরকম মোট 13খানা কোম্পানি দেখবো। প্রথমে যদি কথা বলি জি ভান্ডোভা টি&ডি ইন্ডিয়া, তো এতে দেখতে পাচ্ছেন 206খানা স্কিম টাকা লাগিয়ে রেখেছে। তারপরে এল&টি ফাইন্যান্স এখানে 153খানা স্কিম টাকা লাগিয়েছে। তারপরে আরবিএল ব্যাংক এখানে 133খানা স্কিমের নাম দেখা যাচ্ছে। তারপরে এমসিএক্স এখানে 247খানা স্কিমের নাম দেখা যাচ্ছে। তারপরে আদিত্য বিড়লা ক্যাপিটাল এখানে 153খানা স্কিমের নাম রয়েছে। তারপরে হিতাচি এনার্জি এখানে 168খানা স্কিমের নাম রয়েছে। তারপরে 197 কমিউনিকেশন এখানে 224খানা স্কিমের নাম রয়েছে। তারপরে ডেলিভারি এখানে 148খানা স্কিমের নাম দেখা যাচ্ছে। তারপরে ইউ স্মল ফাইন্যান্স ব্যাংক এখানে 182খানা স্কিমের নাম রয়েছে। তারপরে মতিলাল অসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এখানে 128খানা স্কিমের নাম দেখা যাচ্ছে। তারপরে লরাস ল্যাব এখানে 120খানা স্কিমের নাম রয়েছে। এবং শেষে যদি কথা বলি ইন্ডিয়ান ব্যাংক এখানে 198খানা স্কিমের কিন্তু নাম দেখা যাচ্ছে। মানে এতগুলো করে ফান্ড এই কোম্পানিগুলোতে কিন্তু টাকা লাগিয়ে রেখেছে। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেব। তো যদি দেখেন ইন্ডিয়ান রুপি এটা আজকে অনেকটাই দুর্বল হয়েছে। তো যদি দেখেন আজকেই ওপেনিং থেকে প্রায় কিন্তু 0.20% দুর্বল হয়ে গেছে এবং 88.76 এর কাছে চলছে। তারপরে এই গোল্ড এটা তো আস্তে আস্তে রিকভার করছে। আজকের দিনে 10 গ্রাম 24 ক্যারেট 1,30,000-এর উপরে উঠে গেছে। আর তারপরে বিটকয়েন তো এটা নিয়মিত পতন দেখা যাচ্ছে এবং আজকের দিনে এটা $1,00,000-এর নিচে নেবে এই 99,819 ডলারে ট্রেড করছে। তারপরে ক্রুড অয়েলের কথা বলবো, এটা তো কন্ট্রোলের মধ্যেই রয়েছে। WTI ক্রুড এটা 60-এর নিচে রয়েছে এবং ব্রেন্ট ক্রুড এটা 63-র কাছাকাছি চলছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট একবার দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন এই ডাউ জোন্স এটা কিন্তু পতন আরো বেড়েছে। তো 1.3% পড়েছে। তো মনে হচ্ছে যতক্ষণ মার্কেট ওপেন থাকবে এই ডাউ জোন্স সেটা কিন্তু ততক্ষণই নিচের দিকে যাবে। এখনো পর্যন্ত সেরকমই চার্ট প্যাটার্ন মনে হচ্ছে। আর যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, তো এই নাসডাক কম্পোজিট এটা কিরকম পারফর্ম করছে, তো এটাও সেম চার্ট প্যাটার্ন দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন নিয়মিত কিন্তু নিচের দিকেই পড়ছে, মানে লোয়ার লো লাগাচ্ছে। তো এখন 2.54% ডাউন। আর এই ভিডিও শেষে আরো একবার মনে করিয়ে দিই, আগামীকাল সকাল 8টা থেকে বিহারের যে ইলেকশন তার যে পোলিং সেটা শুরু হয়ে যাবে। তো এর যে ডেটা সেটার উপর নজর থাকবে। তো আপনি যদি ট্রেডার হন তাহলে কিন্তু আগামীকাল মার্কেটে এই ট্রেড সেটা না করাই ভালো হবে। কারণ কি, কারণ মার্কেটে যখনই দেখবেন এর পাল্লা বেশি হয়ে যাচ্ছে ওর পাল্লা বেশি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এই যে মার্কেট তত বেশি ভোলাটিলিটি দেখাবে এবং এই ট্রেডিং এর লসের সম্ভাবনাই কিন্তু বেশি থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।